আসসালামু আলাইকুম। ইউটিউবের পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞানের 12 অধ্যায় কি পৃথিবী উৎপত্তি ও গঠন। ঠিক আছে, চলো। কি কি আছে? মহাবিশ্ব, পৃথিবীর উৎপত্তি, তারপর আছে হচ্ছে সূর্য, পৃথিবী, চন্দ্রের পরিচয়, তারপরে হচ্ছে বায়ুমণ্ডল, ভূপৃষ্ঠ, পৃথিবীর অভ্যন্তরীণ গঠন, তারপর হচ্ছে প্লেট। আচ্ছা, একটা পড়াই, বেশিক্ষণ লাগবে না, 5 মিনিট লাগবে পড়াইতে। পৃথিবীর উৎপত্তি ও গঠন, তার মানে পৃথিবী জবে থেকে উৎপত্তি হয়েছে সেইটার সূচনা আমরা জানবো, গঠন জানবো, পৃথিবী উৎপত্তি ও গঠন। ঠিক আছে, তাহলে পৃথিবী উৎপত্তি নিয়ে আমরা আলোচনা করবো, গঠন নিয়ে আলোচনা করবো। চলো, মহাবিশ্ব, পৃথিবী। মহাবিশ্ব কি বলা হয়ে থাকে? মহাবিস্ফোরণের মাধ্যমে এই মহাবিশ্বের সৃষ্টি হয়েছে, যেটাকে আমরা বলি বিগ ব্যাং। ঠিক আছে, এই বিগ ব্যাং থিওরির মাধ্যমে প্রথম প্রমাণিত করা হয় এইটা যে মহাবিশ্ব প্রথমে সৃষ্টির শুরুতে একটা আদি বিন্দুতে ছিল, সেই বিন্দুর ঘনত্ব ছিল অসীম, এবং সেখান থেকে একটা মহাবিস্ফোরণের মাধ্যমে এই মহাবিশ্বের সৃষ্টি হয়েছে। সেখান থেকে আস্তে আস্তে পৃথিবী ঠান্ডা হতে শুরু করেছে, এবং সেই সময় অর্থাৎ বিস্ফোরণের সময় পৃথিবীর উত্তাপ এবং মহাবিশ্বের উত্তাপ অনেক বেশি ছিল। আস্তে আস্তে পৃথিবী এবং মহাবিশ্ব ঠান্ডা হতে শুরু করেছে, এবং মহাবিশ্ব সবসময় সম্প্রসারিত, অর্থাৎ এই যে মহাবিস্ফোরণের ফলে একটা থেকে একটা দূরে সরে যাচ্ছিল, এখনো দূরে সরে যাচ্ছে, অর্থাৎ মহাবিশ্ব সম্প্রসারিত। বুঝতে পারছো? আচ্ছা, মহাবিশ্বের মধ্যে কি কি রয়েছে? মহাবিশ্বের মধ্যে রয়েছে হচ্ছে নক্ষত্র, গ্যালাক্সি, আর কি গ্রহ উপগ্রহ, এগুলো রয়েছে। আচ্ছা, মহাবিস্ফোরণের সমর্থনের প্রমাণটা কি? মহাবিশ্ব একটি মহাবিস্ফোরণের মাধ্যমে সৃষ্টি হয়েছে, তার পক্ষে অনেক তথ্য প্রমাণ রয়েছে। এর একটি প্রমাণ হলো মহাবিশ্ব এখনো বিস্তৃত বা সম্প্রসারিত হচ্ছে। মহাবিশ্বের গ্যালাক্সি, ছায়াপথ, তারাসমূহ একে অপরকে কাছ থেকে দূরে সরে যাচ্ছে, মানে একে অপর থেকে দূরে সরে যাচ্ছে। কাজেই আমরা ধারণা করতে পারি যে সুদূর অতীতে এটি একটি বিন্দুতে ছিল এবং ক্ষুদ্র জায়গায় ছিল, এবং এটি মহাবিস্ফোরণের মাধ্যমে আলাদা হয়েছে। এখানে বোঝানোর অনেক কিছুই আছে। তোমরা যদি কোনো সময় অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করো, বা কোনো সময় যদি তোমরা এই মহাকাশ গবেষণা নিয়ে পড়াশোনা করো, তখন তোমরা আরো বিস্তারিত জানতে পারবা। তবে যেটা বলে রাখি সেটা হচ্ছে, ধরো আমি একটা ইটকে খুব জোরে মাটিতে আঘাত করলাম, কি হবে? ইট ভেঙে যাবে, টুকরা টুকরা হয়ে কি হবে? বিভিন্ন টুকরা বিভিন্ন জায়গায় যাবে। এখন তুমি জাস্ট যাওয়ার পরে, অর্থাৎ টুকরা টুকরা হয়ে গেল, সেটার আগের সিনটা কল্পনা করো। তুমি যদি এটাকে ভিডিও করে রাখো এবং সেটা যদি রিভার্স প্লে করো, তাহলে কি হবে? টুকরা টুকরাগুলো আস্তে আস্তে কাছে আসবে, কাছে আসার ফলে একটা সম্পূর্ণ ইট হবে। ঠিক আছে কিনা? আমি যদি ভিডিওটা রিভার্স করে দিই, অর্থাৎ টুকরাগুলো একসাথে হয়ে একটা ইট হবে, তাহলে যদি আমি এই ইটটাকে মহাবিশ্বের একটা বিন্দু বিবেচনা করি, মহাবিশ্ব যেহেতু সম্প্রসারিত হচ্ছে, অর্থাৎ একটা গ্রহ, একটা উপগ্রহ, নক্ষত্রগুলো একটা থেকে একটা আলাদা হয়ে যাচ্ছে, দূরে যাচ্ছে, তাহলে আমি যদি এটা কল্পনা করি যে এই যে মহাবিশ্বের যে গ্রহ উপগ্রহগুলো, সেগুলো যদি ইটের টুকরা হয়, তাহলে যেহেতু দূরে সরে যাচ্ছে, তার মানে একসময় তার কাছে ছিল। কোথায় ছিল? আস্তে 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 একটা বিন্দুতে ছিল। তাহলে এই যে বিন্দুটা, সেই বিন্দু হচ্ছে মহাবিশ্বের উৎপত্তির কেন্দ্রবিন্দু, এবং সেই বিন্দু থেকে মহাবিশ্বের উৎপত্তি হয়েছে। এই বিন্দুর ঘনত্ব ছিল অসীম। আর এইটাই হচ্ছে কি থিওরি? দা বিগ ব্যাং থিওরি। ঠিক আছে, এই বিগ ব্যাং থিওরি দিয়েছে হচ্ছে স্টিফেন হকিং। তাহলে সূর্য, পৃথিবী ইত্যাদি, চন্দ্রের পরিচয়। সূর্য হচ্ছে একটা নক্ষত্র। নক্ষত্র কি? যার নিজস্ব আলো আছে, সেটা নক্ষত্র। আর পৃথিবী কি? পৃথিবী হচ্ছে গ্রহ। নক্ষত্র সমূহকে কেন্দ্র করে যেই বস্তুগুলো ঘুরে, অর্থাৎ প্রদক্ষিণ করে, তাকে আমরা বলি হচ্ছে গ্রহ। উপগ্রহ হচ্ছে এই গ্রহ সমূহকে কেন্দ্র করে যারা ঘূর্ণায়মান, তাদেরকে আমরা উপগ্রহ বলি। উপগ্রহ দুই ধরনের, একটা হচ্ছে প্রাকৃতিক উপগ্রহ, একটা হচ্ছে কৃত্রিম উপগ্রহ। পৃথিবীর একটি মাত্র উপগ্রহ রয়েছে, যার নাম হচ্ছে চাঁদ মামা। চাঁদ মামা হলে চাঁদ মামা, পরীক্ষা চাঁদ মামা হবে না, চন্দ্র। ঠিক আছে, চন্দ্র বা চাঁদ। ঠিক আছে, পৃথিবীর একমাত্র উপগ্রহ হচ্ছে চন্দ্র বা চাঁদ, যেটাকে আমরা আদর করে কি বলি? চাঁদ মামা। ঠিক আছে, আয় আয় চাঁদ মামা, চাঁদের কপালে টিপ দিয়ে যা। ওকে, ঠিক আছে, গেল। তারপরে আমরা যাবো একদম ফাইনাল লাস্ট, পৃথিবীর কেন্দ্র গঠনে যাব আমরা একটু। আচ্ছা, একটা জিনিস বলে রাখি তোমাদের, সূর্য পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়। বুঝতে পারছো? 13 লক্ষ গুণ বড়। তার চেয়ে মজার ব্যাপার একটা বলি, সেটা হচ্ছে চন্দ্র পৃথিবীর থেকে প্রায় অনেক ছোট। সেটা আমরা কল্পনা করতে পারি। কেমন কল্পনা করতে পারি? ধরো একটা যদি বালুর কণা হয়, ঠিক আছে,
সেই বালুর কণা যে ফুটবল, সেই ফুটবল থেকে কত ছোট? এত ছোট। আমরা পৃথিবীর কেন্দ্রে একটু ঢুকতে চাই, কি কি আছে পৃথিবীর কেন্দ্রে। পৃথিবীর প্রথম যে স্তর, এটাকে বলা হয় ভূপৃষ্ঠ, ঠিক আছে। এই ভূপৃষ্ঠের নিচে থাকে হচ্ছে প্রথম শিলামণ্ডল, ঠিক আছে। এখানে বিভিন্ন শিলা থাকে, অর্থাৎ হচ্ছে পাথর জাতীয় জিনিস থাকে, শিলা। ওকে, এই শিলার পরে রয়েছে গুরুমণ্ডল, ঠিক আছে। এই গুরুমণ্ডলের থাকে হচ্ছে বিভিন্ন ধরনের যে খনিজ, সেই খনিজগুলো থাকে এই গুরুমণ্ডলে, ঠিক আছে। এবং ফাইনালি ক্যান্ডমণ্ডল, এই ক্যান্ডমণ্ডলে থাকে হচ্ছে একদম খনিজের যে গলিত লাভা, অর্থাৎ এই ক্যান্ডের মধ্যে ঘনত্ব সবচেয়ে বেশি এবং সেখানে সব ভারী ভারী ধাতু রয়েছে এবং সেই ধাতুগুলো গলিত অবস্থায় রয়েছে। তুমি দেখো, যেহেতু এই পৃথিবীটা আমরা বলেছি যে উত্তপ্ত ছিল এবং সেটা আস্তে আস্তে কি হয়েছে? ঠান্ডা হয়েছে। তাহলে নিশ্চয়ই ঠান্ডা, আমি যদি একটা জিনিস কল্পনা করি, তুমি দেখবা যে আমরা যদি ভাত এক জায়গায় রেখে দেই একটা বাটিতে, তাহলে প্রথমে ভাতের উপরের অংশ ঠান্ডা হয়, আস্তে আস্তে নিচের অংশ ঠান্ডা হয়। আমরা শীতকালে কি করি? ভাত রেখে দিলে আমরা একটু ভিতর থেকে নেওয়ার চেষ্টা করি যাতে করে গরম ভাতটা আমি পাই, ঠিক আছে না? তাহলে এই যে জিনিসটা, এই জিনিসটা উপরে ঠান্ডা হয়েছে আস্তে আস্তে এবং ক্যান্ডে এখনো গরম রয়েছে এবং সেখানে গলিত লাভা রয়েছে। তো এইটাই ছিল। ওকে, এখন চলো আমরা ভূপৃষ্ঠে যাই। ভূপৃষ্ঠে কি আছে আমাদের? ভূপৃষ্ঠে বা ভূত্বকে আমাদের রয়েছে হচ্ছে প্রচুর পরিমাণে হিউমাস, ঠিক আছে। এই হিউমাস গুলো থেকে কি উৎপন্ন হয়? আমরা যে বলি জৈব সার, ঠিক আছে, জৈব সার উৎপন্ন হয়। আর এর নিচে আস্তে 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 নিচের অংশে থাকে হচ্ছে শিলাখণ্ড বা এগুলো হচ্ছে পাথর, ঠিক আছে। ওকে, তো এরকম ছিল আমাদের পৃথিবী উৎপত্তি ও গঠন, ঠিক আছে। আমি একদম শর্টে চেষ্টা করেছি যাতে করে একদম শর্টকে পড়ানো যায়, শর্টকাটে, ঠিক আছে। তো তোমরা শর্টকাটে পড়লে পরে কি ফিল করো, ঠিক আছে। তো শর্টকাটে পাওয়া যাবে না, ব্রডকাটে পড়তে হবে, ঠিক আছে। আমি জাস্ট তোমাকে ধারণা দেওয়ার চেষ্টা করছি যে এই অধ্যায়ে আসলে কি কি আছে, ঠিক আছে। ওকে, তো তোমরা যারা যারা আমাদের সঙ্গে তখন ধরে ক্লাস করলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং ইডু পরিবারের সাথেই থাকো। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।